السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على ابن عبد الله وبعد. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। ফিরে এলাম আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ক্লাস নিয়ে। ইতিপূর্বে আমাদের আলহামদুলিল্লাহ আরও দুটি ক্লাস গত হয়েছে। সেই ক্লাসে আমরা আমাদের পূর্বে যে ক্লাসটি ছিল দ্বিতীয় ক্লাস, আমরা সেটার মধ্যে আরবি 29টি হরফের পরীক্ষা নিয়ে ক্লাস করেছিলাম। যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন বা এখন থেকেই শুরু করেছেন, তাদের জন্য অনুরোধ থাকবে যে আপনি আমাদের পূর্বের একদম প্রথম ক্লাস থেকে শুরু করুন। না হয়তো আপনি এই মাঝখান দেখে আপনি অনেক কিছুই নাও বুঝতে পারেন। এজন্য আপনার জন্য অনুরোধ থাকবে যে আপনি শুরু থেকে শুরু করুন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি ধারাবাহিকভাবে সব কিছু বুঝতে পারবেন। তো যাক, সে কথা, মূল কথায় ফিরে আসি। দেখতে পাচ্ছেন আমাদের আজকের পেজে এখানে এলোমেলো হরফ লেখা রয়েছে, যে একটি অক্ষরে তিন আকৃতি দেওয়া রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শুরু, এখানে লেখা আছে মধ্য, এখানে লেখা আছে শেষ। অর্থাৎ একটি হরফ শব্দের শুরুতে আসলে কেমন হবে, শব্দের মাঝে আসলে কেমন হবে, শব্দের শেষে আসলে কেমন হবে, এভাবেই আজকের এই ক্লাসটি। তো দেখতে পাচ্ছেন এই হরফটা কি অনেকে হয়তো চিনবেন, কারণ আমরা বলেছিলাম যে বা এর নিচে এক নোক্তা। আমরা একটি হরফকে শনাক্ত করব তার গঠন শৈলী দেখে, তার নোক্তা দেখে, সেটা কিভাবে লেখা হয়েছে তা দেখে। কাজে আমরা বাকে চিনতে পারবো বলেছিলাম তার এক নোক্তা দেখে, অর্থাৎ নিচে এক নোক্তা হলে সেটা বা। কাজে এই অক্ষরটি কি আমরা বলতে পারি, এই অক্ষরটি হচ্ছে বা। এই বাটি শব্দের শুরুতে আসে এবং এর পরবর্তী যা রয়েছে এই বা, এটাও একটি বা, অর্থাৎ নিচে একটি নক্তা রয়েছে, এই কারণে এটি বা, এবং এটি শব্দের মাঝে আসে, এবং এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শব্দের শেষে আসে। তাহলে যেটা বললাম, শব্দের শুরুতে আসলে বা লিখিতে হবে এইভাবে, এবং যদি শেষে আসে তাহলে লিখিতে হবে এইভাবে, এবং মাঝে আসলে এইভাবে লিখিতে হবে। এর পরবর্তী অক্ষর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে একটি দাগ এবং উপরে রয়েছে একটি নক্তা। বলেছিলাম যে উপরে নক্তা থাকলে, এক নক্তা থাকলে তাকে বলা হবে নুন, অর্থাৎ নুনের উপর এক নক্তা। তাহলে দেখতে পাচ্ছেন এখানে নুন যদি শব্দের শুরুতে লেখা হয় তাহলে এইভাবে আসবে, যদি মাঝখানে লেখা হয় তাহলে এইভাবে আসবে, এবং যদি শব্দের শেষে লেখা হয় তাহলে পূর্ণরূপটাই আসে। এমনিভাবে এর পরবর্তী অক্ষর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, বলেছিলাম উপরে গোল মাথা এবং উপরে এক নক্তা হবে। গোল মাথার উপরে এক নক্তা, তাকে বলা হবে ফা। দেখতে পাচ্ছেন এখানে ফা লেখা রয়েছে, এটি হচ্ছে শব্দের শেষে আসলে এবং মাঝে আসলে এইভাবে লেখা হয়, এবং যদি শব্দের শুরুতে আসে তাহলে এইভাবে লেখা হয়। এর পরবর্তী অক্ষর দেখতে পাচ্ছেন, বলেছিলাম হামজার মতো মাথা হবে এবং উপরে একটি নক্তা হবে। নক্তা হলে তাকে বলা হবে গইন। দেখতে পাচ্ছেন গইনের মাথা যদি শব্দের শুরুতে লেখা হয়, গইনের মাথা এইভাবে আসে, মাঝে লেখা হলে গইনটা এভাবে লেখা হয়, এবং শেষে লেখা হলে তার পরিবর্ণী আকৃতিটাই আসে, কিন্তু শুরুর সেই হামজার মাথাটা থাকে না, শুধুমাত্র তার উপরে নক্তা দেখে চেনা যায়। এর পরবর্তী অক্ষর বলেছিলাম হা জিম খ, এর মাথা, এই মাথাটা দেখে চেনা যাবে, এবং এই মাথার নিচে অথবা উপরে যদি নক্তা থাকে তাহলে তার দ্বারা তাকে শনাক্ত করা হবে। দেখছেন এখানে সেই মাথাটি রয়েছে এবং নিচে একটি নক্তা রয়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি এই মাথার নিচে এক নক্তা থাকলে তাহলে তাকে জিম বলা হবে। অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন জিম শব্দের শুরুতে আসলে লেখা হয়, এবং এটা হচ্ছে শব্দের মাঝে আসলে এভাবে লেখা হয়, শুধু তার পূর্বে একটি দাগ থাকে, বা পূর্বে শব্দের যে অক্ষরটি লেখা হবে সেই অক্ষরে টান থাকে। তো শব্দের মাঝে লেখা হলে জিম এভাবে লেখা হয়, এবং যদি শেষে লেখা হয় তাহলে পরিপূর্ণ রূপটা আসে। এর পরবর্তী অক্ষর খ। এই খ এর মাথাটা জিম খ একই, শুধুমাত্র নক্তা উপর এবং নিচে এতটুকু ব্যাস কম। খ দেখতে পাচ্ছেন উপরে এক নক্তা রয়েছে, তার মাথা শুরুতে লেখা হলে এভাবে আসবে, মাঝে লেখা হলে খ এভাবে লেখা হয়, এবং শব্দের শেষে লেখা হলে খকে এভাবে লেখা হয়। এর পরিবর্তী অক্ষর বলছিলাম অর্ধেক পাতার মতো একটি, উপরে একটি নক্তা থাকলে তাকে দদ বলা হবে। দেখতে পাচ্ছেন দদ, উপরে একটি নক্তা রয়েছে, শব্দের শুরুতে লেখা হলে এইভাবে, শব্দের যদি মাঝে লেখা হয় তাহলে এইভাবে আসে, এবং শেষে লেখা হলে এইভাবে আসবে। এর পরবর্তী বলেছিলাম যদি উপরে দুই নক্তা থাকে তাহলে তাকে বলা হবে তা। দেখতে পাচ্ছেন একটি দাগ রয়েছে, মাথার উপরে রয়েছে দুটি নক্তা, তাহলে তাকে আমরা বলতে পারি তা। শব্দের শুরুতে যদি তা লেখা হয় তাহলে এইভাবে লেখা হয়, যদি মাঝে লেখা হয় তাহলে তাকে এভাবে লেখা হয়, এবং যদি শেষে লেখা হয় তাহলে তার পূর্ণরূপটা আসে, এভাবে লেখা হয়। এরপরে বলেছিলাম আমরা অন্যান্য ক্লাসে যে ইয়ার নিচে দুই নক্তা থাকে, তাকে দেখে ইয়াকে শনাক্ত করা হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি মাথার নিচে দুই নক্তা রয়েছে, তাহলে তাকে আমরা কি বলতে পারি, ইয়া। এটা হচ্ছে শব্দের শুরুতে যদি লেখা হয় ইয়া তাহলে এইভাবে আসে, শব্দের মাঝে ইয়া লেখা হলে এভাবে আসে, এবং শব্দের শেষে লেখা হলে কখনো নক্তা দেওয়া হয় বা কখনো নক্তা ছাড়াই লেখা হয়, তো তখন পূর্ণরূপটাই আসে।
এরপরে বলেছিলাম ফা এবং কফ, যদি গোল মাথা থেকে উপরে এক নক্তা থাকে তাহলে ফা, আর গোল মাথা থেকে উপরে দুই নক্তা থাকলে তাকে কফ বলা হয়। দেখতে পাচ্ছেন কফ শব্দের শুরুতে লেখা হলে কফ এভাবে লেখা হয়, এবং যদি মাঝে লেখা হয় কফ এভাবে আসে, শেষে লেখা হলে তার পূর্ণরূপটাই আসে। এমনিভাবে তার পরবর্তী অক্ষর আমরা বলেছিলাম উপরে তিন নক্তা থাকলে, কোনো দাঁত ছাড়া যদি তিন নক্তা থাকে তাহলে তাকে সা বলা হবে। দেখতে পাচ্ছেন কোনো দাঁত নেই, শুধুমাত্র একটি লম্বা দাগ, এর উপর তিনটি দাগ নক্তা রয়েছে, তাহলে তাকে আমরা কি বলতে পারি? সা। শব্দের শুরুতে সা লেখা হলে এইভাবে আসে, মাঝে লেখা হলে সা এভাবে লেখে, এবং শেষে লিখলে এভাবে আসে। এর পরবর্তী বলেছিলাম যে যদি তিন মাথা থেকে তার উপরে তিনটি নক্তা থাকে। শুরুতে বলেছিলাম যদি কোনো মাথা না থেকে উপরে নক্তা থাকে তিন নক্তা, তাহলে তাকে সা বলা হবে। আর যদি তিন মাথা থেকে উপরে কি থাকে, নক্তা থাকে, তাহলে তাকে কি বলে? শিন। দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে যে শিন লেখা হয় তাহলে এইভাবে লেখা হয়, শব্দের মাঝে শিন লেখা হলে এভাবে লেখা হয়, এবং শব্দের শেষে শিন লিখলে এভাবে লেখা হয়। দেখছেন। এর পরবর্তী যে বলেছিলাম যে জিম এবং হা, এগুলি হচ্ছে যদি নক্তা থাকে তাহলে, আর যদি নক্তা নাই থাকে তাহলে হয় হা। হায়ের মাথা দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে লেখা হলে এইভাবে, এবং যদি মাঝে লেখা হয় এইভাবে, এবং শেষে লেখা হলে এইভাবে। এর পরবর্তী দেখছেন সিন, তিন মাথা থেকে উপর যদি কোনো নক্তা না থাকে তাহলে সিন। তিন মাথা থেকে যদি উপরে নক্তা থাকে, তিন নক্তা থাকে তাহলে শিন হয়, আর যদি কোনো নক্তা না থাকে তাহলে তাকে বলা হয় সিন। এই সিন দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে আসলে এইভাবে আসে, যদি মধ্যখানে আসে তাহলে এইভাবে, এবং শেষে আসলে এইভাবে। এরপর দেখছেন বলেছিলাম গোল পাতার মতো একটি, পাতার অর্ধেকে আসবে, উপরে কোনো নক্তা থাকলে তাকে দদ বলা হয়, আর যদি নক্তা না থাকে তাকে বলা হয় সদ। দেখতে পাচ্ছেন সদের মাথা, এটা শব্দের শুরুতে এইভাবে আসে, শব্দের মাঝে সদ আসে এইভাবে, এবং শব্দের শেষে এইভাবে আসে। এর পরবর্তী বলেছিলাম যে আইনের হামজার মতো মাথা থাকে তাকে আইন বলা হয়। দেখছেন শুধুমাত্র হামজার মাথাটা দেখা যাচ্ছে, যদি কোনো নক্তা থাকে তাহলে গইন হয়ে যাবে, আর যদি নক্তা না থাকে তাহলে আইন বলা হবে। দেখছেন আইনের মাথা শব্দের শুরুতে আসলে এইভাবে, শব্দের মধ্যখানে আসলে এইভাবে আসে, এবং শব্দের শেষে আসলে এইভাবে। এর পরবর্তী বলেছিলাম যে কাফ, কাফকে আমরা গোল মাথা থেকে মাঝখানে একটা পেজ দিকে চিনবো, কিন্তু এই পেজটা আছে শুধুমাত্র যখন পূর্ণরূপটা আসে, অর্থাৎ বাক্যের শব্দের শেষে আসে তখন কাফ এইভাবে লেখা হয়। আর যদি শব্দের শুরুতে লেখা হয় তাহলে কাফ উপরে এইভাবে মাথার টান দিয়ে এভাবে বাঁকা করে লেখা হয়, শব্দের মাঝখানে আসলে এইভাবে লেখা হয়। দেখতে পাচ্ছেন। এবং এর পরবর্তী বলেছিলাম লাম, লাম এটা এক এক সময় এক এক রকম আসে, যে শব্দের শুরুতে আসলে এইভাবে লম্বা দাগ করে আসবে আলিফের মতো, শব্দের মাঝখানে আসলেও লম্বা আলিফের মতো আসবে কিন্তু মিলে আসবে অন্যান্য অক্ষরের সাথে, এবং শেষে আসলে পূর্ণরূপটা আসে। এরপরে বলছিলাম যে মিম, মিমকে তার পূর্ণরূপে চেনা যায়, এই যে দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে মিম, মিম আর শব্দের শুরুতে লেখা হলে এইভাবে লেখা হয়, শব্দের যদি মাঝে লেখা হয় তাহলে এভাবে হয়, আর যদি শব্দের শেষে আসে তাহলে পরিপূর্ণ রূপটা আসে। এরপর বলেছিলাম হা, অন্যান্য ক্লাসে দেখতে পেয়েছেন যে হা গোলভাবে লেখা হয়, একদম গোল করে লেখা হয়, কিন্তু এখানে যদি আপনার শব্দের শুরুতে সংযুক্ত অক্ষর হিসাবে লিখেন তাহলে হায়ের প্রথম শুরু মাথাটা আসে এইভাবে, আর যদি মাঝখানে লিখেন তাহলে এইভাবে আসে, এবং শেষে লিখলে এইভাবে আসে। এখন আপনারা এই পড়াটি কীভাবে পড়বেন আমি শুরু থেকে বলে দিচ্ছি, যে শুরু থেকে যে অক্ষরগুলি তিনটি করে অক্ষর দেওয়া রয়েছে, শুরু মধ্য শেষ এইভাবে দেওয়া রয়েছে, আপনারা অক্ষরগুলি পড়বেন এইভাবে। যেমন এই অক্ষর দেখতে পাচ্ছেন বা, বাকে পড়বেন বা বা বা, এভাবে তিনবার করে পড়বেন, এবং লেখার গঠনশৈলীটি আপনারা নিজের জেহানে নিজের জ্ঞানের মধ্যে এটাকে মুখস্থ রাখবেন। যে কোনো শব্দের মাঝখানে শুরুতে বা শেষে যেতে দেখলে তাকে চেনা যায়, এমন করে তাকে মনে রাখতে হবে, এবং পড়বেন বা বা বা, নুন নুন নুন, ফা ফা ফা, এইভাবে এভাবে পরবর্তী একদম প্রত্যেকটা অক্ষর খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আপনারা এই পড়াটি খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন, এবং প্রত্যেকটা অক্ষরের আকৃতি আপনাদের নিজের জেহানের মধ্যে নিয়ে আসবেন, যাতে করে আঙ্গুল রাখার সাথে সাথেই বা আপনি দেখার সাথে সাথে চিনতে পারেন যে এই অক্ষরটি কী ছিল। তবে আপনি পরিপূর্ণ কায়দাটা খুব সহজে পড়তে পারবেন, বুঝতে পারবেন। তো আজকের এই ক্লাস এখানে সমাপ্ত করছি। এ ছিল আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আমাদের ইনশাল্লাহ আগামী আরও 32টি ক্লাস হবে, এবং আগামী যে আমার 4th ক্লাস আসছে সেই ক্লাসে ইনশাল্লাহ এই হরফগুলোর এই কি বলে আপনাকে শুরু মধ্য শেষে আসলে যে আকৃতি আসে এর পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে, এবং অনুরোধ থাকবে যে আমাদের শুরু থেকে সবগুলো ক্লাস যারা দেখেননি কন্টিনিউ দেখে আসবেন, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য অন্যান্য ক্লাস বোঝা সহজ হয়ে যাবে। তো বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পরিপূর্ণ সবগুলো ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এবং আপনারা যাদের থেকে উপকৃত হতে পারেন। দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।